Okay, let's start. So, good morning everyone. I am Dr. Arindam Ghosh, and today we will try to begin the 4th semester classes of Krishna Chandra College in online mode. As you know, that our summer recess has already started. Hence, we have decided to do it in online mode. So, let's begin. So, today we will begin with the discussion on 4th semester syllabus. So semester 4 এর সিলেবাসে কি আছে আগে আমরা সেই স্ট্রাকচারটার দিকে একটু তাকিয়ে নিই। তোদের কি কি পড়তে হবে সেমিস্টার 4 এ, এবারে দুটো মাইনর পড়তে হবে একসঙ্গে। তো যাই হোক, এই সেমিস্টারে আমাদের মেজর পড়তে হবে 3টি পেপার। 4th সেমিস্টারে মেজর পড়তে হবে কটা পেপার? 3টি পেপার আমি লিখবো এখানে। So you have to study major paper, 3 major papers. Clear? 3টে মেজর পেপার মানে 3 into 75, তোরা জানিস 60 plus 15, এই ফরমেশনে 3টে মেজর পেপার এবারে পড়তে হবে। এবার এই 3টি মেজর পেপার কি কি স্যার? What are the major papers? The first one is ENGL 4011. As you know, this is the format and the pattern of the coding of the paper. 4 মানে 4 stands for semester 4, আর 11 মানে হচ্ছে মেজর পেপার। 1 মানে হচ্ছে মেজর বেসিক্যালি। সো মেজরের প্রথম পেপারটা হচ্ছে, ফার্স্ট পেপার হচ্ছে ব্রিটিশ ড্রামা ফ্রম এলিজাবেথান টু রেস্টোরেশন। এর মধ্যেই এডওয়ার্ড দ্য সেকেন্ড হচ্ছে একটা ড্রামা যেটা দিয়ে আমরা শুরু করব। দাঁড়া, আমি তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সিলেবাস ডিস্ট্রিবিউশনটা একবার দিলে তোদের সেক্ষেত্রে সুবিধে হবে ব্যাপারটা বুঝে নিতে। দেখ দিলাম। তো প্রথম হচ্ছে ENGL 4011, ENGL 4011 ব্রিটিশ ড্রামা ফ্রম এলিজাবেথান টু রেস্টোরেশন। সেকেন্ড হচ্ছে ENGL 4012 ব্রিটিশ নভেলস, এসেজ এন্ড শর্ট স্টোরিজ আমরা ডিসকাস করব। বেসিক্যালি প্রথমটাতে ব্রিটিশ ড্রামা পড়ব, নাটক পড়ব, Elizabethan period থেকে restoration period. Elizabethan period begins in 1503 and restoration in 1660. তাহলে 1503 থেকে 1660, 1660 এই সময়ের মধ্যে ব্রিটিশ বেশ কয়েকটা নাটক, তার মধ্যে শেক্সপিয়ারের 2টো নাটক রয়েছে, একটা কমেডি একটা ট্র্যাজেডি, এবং ক্রিস্টোফার মার্লো ড্রামা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে হচ্ছে উইলিয়াম কনগ্রিভের বিখ্যাত ড্রামা, বিখ্যাত কমেডি দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? ক্রিস্টোফার মার্লোর এডওয়ার্ড দ্য সেকেন্ড আমি পড়াবো, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ পড়াবে নঈম স্যার। দেখতে পাচ্ছিস AGNAASMB, এনে মানে নঈম আক্তার স্যার, এস মানে হচ্ছে অনির্বাণ সিংহ স্যার পড়াবেন উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস, আর উইলিয়াম কনগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পড়াবেন মহানন্দ বর্মন স্যার। পরিষ্কার? এটা হচ্ছে ENGL 4011 ব্রিটিশ ড্রামা ফ্রম এলিজাবেথান টু রেস্টোরেশন পিরিয়ড। ব্রিটিশ মানে একদম কোর ব্রিটিশ লিটারেচার, মানে ইংলিশ, পিওর ইংলিশ লিটারেচার, ইংল্যান্ডের সাহিত্য। আমরা পরে ইন্ডিয়ানও পড়ব, সেটা আলাদা। বল ক্লিয়ার? এর পরে দ্বিতীয় পেপার হচ্ছে ENGL 4012 ব্রিটিশ নভেল, এসেজ অ্যান্ড শর্ট স্টোরিজ। কেউ আসতে চাইছে? আবার কেউ আসতে চাইছে? একটু তাড়াতাড়ি বন্ধুদেরকে আসতে বল, দেরি করে আসলে হবে না। কারণ আমি দেখতে পাচ্ছি না তো, আমি টুমটুম শব্দ পাচ্ছি খালি। এর পরের পেপারটা হচ্ছে ব্রিটিশ নভেলস, এসেজ এন্ড শর্ট স্টোরিজ। নভেলস মানে উপন্যাস, প্রবন্ধ এবং ছোট গল্প। জেন অস্টিনের সেন্স এন্ড সেন্সিবিলিটি আছে, রোমান্টিক নভেল, রোমান্টিক পিরিয়ডে লেখা নভেল।
অনির্বাণ সিংহ স্যার পড়াবেন, চার্লস ডিকেন্সের হার্ড টাইমস মোহনন্দ স্যার পড়াবেন। ভিক্টোরিয়ান টেক্সট, ভিক্টোরিয়ান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে লেখা টেক্সট বেসড অন দ্য ইউটিলিটেরিয়ানিজম এর বাংলা হচ্ছে হিতবাদ, ম্যাক্সিমাম গুড ফর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, সেটা করতে গিয়ে লোকের কি ক্ষতি হয়েছে তাই নিয়ে টেক্সট। মডার্নিস্ট টেক্সট, জেমস জয়েসের A Portrait of the Artist as a Young Man, it's a consular roman, একটা আর্টিস্টের জন্ম এবং তার বড় হওয়ার গল্প। বিল্ডুংস্টোন মানে নভেল অফ গ্রোথ, কাউন্সিলর রোমান মানে নভেল অফ দ্য গ্রোথ অফ দ্য আর্টিস্ট। জয়েসের লেখা 1916 এ প্রবাবলি পাবলিশ হয়েছে, 1918 এ মনে হয়, দেখে বলতে হবে। A Portrait of the Artist as a Young Man, এটা আমি পড়াবো। বেশ কয়েকটা ছোট গল্প রয়েছে, বিখ্যাত ছোট গল্প, জোসেফ কনরাডের দ্য লাগুন, এইচি বেটসের দ্য অক্স, ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই। তিনটেই অসাধারণ ছোট গল্প, আমাদের সময় তিনটে ছোট গল্প পড়ানো হতো। এবং এসেজে আমি দুটো এসে পড়াবো, ভার্জিনিয়া উলফের প্রবন্ধ মডার্ন ফিকশন, এটা আমরা মাস্টার ডিগ্রিতে পড়েছিলাম। মডার্নিস্ট টেক্সট, জিকে চেস্টারটনের দ্য আর্কিটেক্ট অফ স্পিয়ার্স, Victorian text, Victorian modern, and all the Huxley tragedy and the whole truth tragedy অসাধারণ লেখা, এটা এমবি স্যার পড়াবেন, আর বাকি দুটো আমি পড়াবো, ভার্জিনিয়া উলফের মডার্ন ফিকশন আর জিকে চেস্টারটনের দ্য আর্কিটেক্ট অফ স্পিয়ার্স। দুটো মেজর পেপার হয়ে গেল, একটা মেজর পেপার ড্রামা নিয়ে, 2 নম্বর মেজর পেপার হচ্ছে ENGL 4012 ব্রিটিশ নভেল, এসেস এবং শর্ট স্টোরিজ নিয়ে। চাপ বাড়ছে, 3 নম্বর মেজর পেপার ব্রিটিশ পোয়েট্রি। এর আগে অব্দি তোরা দুটো মেজর পেপার পড়েছিস, তার আগে একটা পড়েছিস, এবারে তিনটে পড়তে হচ্ছে। ENGL 4013 ব্রিটিশ পোয়েট্রি ফ্রম রোম্যান্টিক টু মডার্ন। ব্রিটিশ পোয়েট্রি রোম্যান্টিক পিরিয়ড থেকে মডার্ন পোয়েট্রি অব্দি, উইলিয়াম ব্লেকের ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার, রোম্যান্টিক পোয়েম, symbolic poem। এনএসআর পড়াবেন ওয়ার্ডসওয়ার্থের টিনটন অ্যাবে, a poem of spiritual growth, কেমন করে একটা কবি বড় হয়ে উঠছেন তার গল্প। কোলরিজের ডিজেকশন, কবির মানে কবির নেচারের সঙ্গে বড় হয়ে ওঠা, সেই নেচারের সঙ্গে তার এভলিউশনের যে গল্প, সেটা মানে হাউ পোয়েটস অ্যাটিটিউড চেঞ্জ টুয়ার্ডস নেচার, তার গল্প টিনটন অ্যাবে, তার সে সম্পর্কে একটা পোয়েটিক এক্সপ্রেশন বলা যেতে পারে। কোলরিজের ডিজেকশন অ্যান্ড ওড, মেলানকলিয়া নিয়ে, মন খারাপ নিয়ে। শেলি টু আ স্কাইলার্ক, অসাধারণ লেখা, কিটসের ওড টু আ নাইটেঙ্গেল, এগুলো রোম্যান্টিক লিটারেচারের বেসিক টেক্সট, এগুলো না পড়লে রোম্যান্টিক লিটারেচার পড়া হয় না। বায়রনের অল ফর লাভ, এই কারা কারা পড়াবে দেখতে পাচ্ছ, এজি পড়াবে, কিটস আর শেলি পড়াবে এনএস স্যার এবং এস স্যার, আর কোলরিজ পড়াবেন এমবি স্যার। টেনিসনের লেডি অফ দ্য শ্যালট এমবি স্যার, ব্রাউনিং এর দ্য ল্যাবরেটরি এমবি স্যার, আর আর্নল্ডের ডোভার বিচ এমবি স্যার। আর আমি পুরো মডার্ন পিরিয়ডটা হপকিন্সের পাইড বিউটি, ইয়েটসের সেলিং টু বাইজেন্টিয়াম, এলিয়টের দ্য লাভ সং অফ জি অ্যালফ্রেড ট্রুফক, এটা আমি পড়াবো, অসাধারণ টেক্সট। আগে আমি এর মধ্যে সেকেন্ড দিয়ে শুরু করি আর তারপরে এটা পড়িয়ে নেবো। আর এইটা নিয়ে আমার সিবিসিএস এর সিলেবাসে ছিল, এটা নিয়ে আমার ক্লাসও রয়েছে, অনলাইনে দেখতে পারো। আর আইজেক রোজেনবার্গের ব্রেক অফ ডে ইন দ্য ট্রেঞ্চেস, ওয়ার পোয়েম, রোজেনবার্গ একজন ওয়ার পোয়েট, উইলফ্রেড আওয়েনের মতো। তো এই হচ্ছে তোমাদের তিনটি মেজর পেপার, একটি ব্রিটিশ পোয়েট্রি রোম্যান্টিক টু মডার্ন, একটি ব্রিটিশ নভেলস, এসেস এন্ড শর্ট স্টোরিজ উপন্যাস নিয়ে, আর একটি হচ্ছে ব্রিটিশ ড্রামা ফ্রম এলিজাবেথন টু রেস্টোরেশন। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? বলো বলো রে, মাইক্রোফোন অন করে, লজ্জা করে। এইবার যে মাইনর কোর্সটি দেওয়া হয়েছে সিলেবাসের, এটা তোমরা তোমাদের জন্য নয়, কারণ ইংলিশের মাইনর তোমরা ন্যাচারালি পড়বে না, তোমরা মাইনর পড়বে অন্য একটি সাবজেক্টের, মানে ইনফ্যাক্ট এবারে তোমাদের দুটি মাইনর পড়তে হবে, ঠিক আছে? ফোর্থ সেমিস্টারে দুটি মাইনর, কোন দুটি মাইনর পড়বো স্যার? একটি মাইনর পড়বে যেটা সেমিস্টার 1 এ পড়েছো,
যেটা সেমিস্টার টুতে পড়েছো সেই মাইনরটা পড়বে, আরেকটি মাইনর পড়বে তোমরা যেটা সেমিস্টার টুতে পড়েছো সেটা গিয়ে ফোরে পড়বে। বল ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার। মাইনর পেপার, 2 minor papers, 2 into 75, একই স্ট্রাকচার, 60 end semester examination, 15 internal assessment and attendance। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে স্যার মাইনর পেপারের আমাদের স্ট্রাকচারটা একটু গুলিয়ে যায়, আমাদের মনে থাকে না, তাদের জন্য আমি একটা খুব সহজ ফর্মুলা করে দিই, যারা যারা 4 ইয়ার্সের মাইনর পড়ো তাদের জন্য আমি এই ফর্মুলাটা বহুবার বলেওছি। 4 ইয়ার্সের ক্ষেত্রে মাইনর যারা করছো, ধরা যাক সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, তিনটে মাইনর, তার মধ্যে সাবজেক্ট 3টা কোনটা, যেটা তোরা এবারে পরীক্ষা দিয়ে দিচ্ছ, তার মধ্যে কি পরীক্ষা দিয়ে নিজেরাই জানিস, ভোকেশনাল মাইনর। এটা বিশ্ববিদ্যালয় কেন রেখেছে সেটা বিশ্ববিদ্যালয়ই জানে, কারণ রেকর্ডিং প্রোভাইড করছে, ঠিক মতো ক্লাসও হচ্ছে না। তো এই 4 ইয়ার্সের সাবজেক্ট 1 যেটা, সেটা করবি 147, সেমিস্টার 1 4 7, সাবজেক্ট 2 পড়বি 248, 2 4 আর 8, বুঝতে পেরেছিস? 4 সেমিস্টারে দুটো মাইনর। আর সাবজেক্ট 3 ভোকেশনাল পড়বি 356, 3 5 6। যারা 4 ইয়ার্স, এটা তাদের ক্ষেত্রে বললাম, যারা 3 ইয়ার্স YARS, যারা 3 ইয়ার্স তাদের ক্ষেত্রে এই একই জিনিস বলছি, সাবজেক্ট 1 পড়বে 1 2 4 6 1246, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার। আর সাবজেক্ট 2 পড়বে কেবলমাত্র 4 সেমিস্টার, এখানেও 3 ইয়ার্সের দুটো মাইনর পড়বে তারা। আর সাবজেক্ট 3 বা ভোকেশনাল মাইনর একই পড়বে 3 5 6, খালি 3 ইয়ার্সের ক্ষেত্রে এই সাবজেক্ট 2টা কেবলমাত্র একটা সেমিস্টারে পড়তে হবে, যেটা 4 ইয়ার্সের ক্ষেত্রে 3টে সেমিস্টারে পড়তে হবে। পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার। পরিষ্কার, বেশ। তাহলে আমাদের কি পড়তে হলো, আমাদের মাইনর পড়তে হলো 2টি, আর আমাদের 3টি মেজর পড়তে হলো। এছাড়া আমাদেরকে পড়তে হবে একটি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা L2 ইংলিশ এবারে রয়েছে। এবারে আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্রিয়েটিভিটি, সেকেন্ড সেমিস্টারে পড়ছিলিস, এবারে এসে ফোর্থ সেমিস্টারে পড়বি। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্রিয়েটিভিটিতে কি আছে, এই যে এটা হচ্ছে ENGL 4041, মাঝে কি কোডগুলো এবিলিটি এনহ্যান্সমেন্ট মানে 4 হয়ে গেছে, 4041। এখানে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি কি, ডায়ালেক্ট কাকে বলে, উপভাষা, ইডিওলেক্ট কাকে বলে, আইসোগ্লস কাকে বলে, আমি একটা বই লিখছি, এটা শেষও করে দেবো। তার আগে আমি আমার ওই বইটা শেষ হয়ে যাবে, এরপর দ্য সেকেন্ডের যে বইটা, মানে যেটা তোর ব্রিটিশ রেনেসন্স ড্রামা, ওটা শেষ হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমোশন, প্লেন ল্যাঙ্গুয়েজ, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, রেজিস্টার অ্যান্ড কলোকেশন। এটা পুরো MCQ পেপার, এটা পুরো কি MCQ পেপার। অ্যাম্বিগুইটি এবং ফোনেটিক্স, শব্দোচ্চারণ, উচ্চারণ, how to phonetics is a study of how to pronounce. So airstream mechanism, phonemes, এই সাউন্ড নিয়ে আর কি বেসিক্যালি ফোনেটিক্স। সো ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, ল্যাঙ্গুয়েজ এন্ড ইমোশন, রেজিস্টার এন্ড কলোকেশন, এর উপরে 40টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ইচ কন্টেনিং 1 মার্ক, আর তার সঙ্গে 10 নম্বরের কি, 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। সো 40 + 10 = 50। সো আগের সবকটা পেপার, মোট 5টা পেপার করলাম 75 নম্বরের, আর এটা 50 নম্বরের। তাহলে কি হলো, তাহলে মোট পেপার কি দাঁড়ালো,
তিনটে মেজর, দুটো মাইনর, আর একটা কি, একটা হচ্ছে বল এসি। তাহলে 75 into 3, 75 into 2, and here 50 into 1. মোট কত নম্বরের পরীক্ষা হচ্ছে কেউ যোগ করে বল আমাকে। বল রে, তাহলে আমাকে যোগ করতে হবে 3, 225, এখানে 150, 50। তো তখন মার্কস দিচ্ছে, ফলে 375 প্লাস 50, 425 নম্বরের মোট পরীক্ষা। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট মেজরগুলো, মেজরের মার্কস আলাদা করে দেওয়া হয়, তোরা জানিস, মাইনর আছে, এসি আছে। সো 425 মোটামুটি শুরু হলো পরীক্ষা, ধরে রাখো সেপ্টেম্বর অক্টোবরে ধরে আমাদের চলতে হবে। কানেকশন কি কেটেছে কোনো কারণে? কানেকশন কি কেটে গিয়েছিল নাকি রে? হ্যাঁ স্যার। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, যাচ্ছে। বেশ। কতটা শুনতে পাসনি এইখানটা? স্যার গোটাটাই শোনা গিয়েছে, শোনার পরেই আর কেটে গেল। বেশ, তাহলে তিনটে মেজরের পরীক্ষা 225 নম্বর, দুটো মাইনর 150, এইসি 50, মোট 425 নম্বরের পরীক্ষা। ধরে রাখো সেপ্টেম্বর বা অক্টোবরে পরীক্ষা হবে, কারণ এমনিতে ইউ আর রানিং লেট। সেই ব্যবস্থাপনা করে পড়াশোনা শুরু করো। বলো, পরিষ্কার? স্যার এসএসসি তাহলে এবারের জন্য থাকছে না? এসিসি তোমাদের শেষ। এসিসি তিনটে সেমিস্টার পর্যন্ত, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এসিসির গল্প শেষ হয়ে গেল, আর এসিসির গল্প ফেরত আসবে না, ঠিক আছে? এরপরে আর এইসিও থাকবে না। এবারে শেষ দেখা হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের সঙ্গে। এসিসি, এইসি, ওদিকে ভ্যাক, এদেরকে সবাইকে তোমরা টাটা বাই বাই করে চলে আসছো। থাকবে খালি মেজর এবং মাইনর। 7th এবং 8th সেমিস্টারে যারা 4 ইয়ার্স, তারা শুধু মেজর পাবে, তারপরে মাইনর মনে হচ্ছে না। মাইনর আজ থাকবে, মাইনর থাকবে, মাইনর থাকবে, কিন্তু ওই মেজর আর মাইনরই বেসিক্যালি পড়তে হবে তারপরে। ক্লিয়ার? বল, মোটামুটি 4th সেমিস্টারে কি পড়তে হবে? পেপার স্ট্রাকচার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। বেশ, থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে এডওয়ার্ড দ্য সেকেন্ড দিয়ে শুরু করব। তাহলে দেখে নিবি এই ফার্স্ট পেপারটা আমার পড়াবার কথা এডওয়ার্ড দ্য সেকেন্ড। আমি আগে এডওয়ার্ড দ্য সেকেন্ডটা পড়াবো। নোইন স্যার ম্যাকবেথ পড়াবেন, মার্চেন্ট অফ ভেনিস এমবি স্যার পড়াবেন, উইলিয়াম কংগ্রিভ ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পড়াবেন। তো আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ড দিয়ে আজকের ক্লাস অল্প অল্প করে শুরু করি। প্রথম হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড is a drama. It's a 5-act drama written by Christopher Marlowe. স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার, পাচ্ছি। সেট করে নি। সিলেবাসের আর প্রয়োজন হচ্ছে না, মোটামুটি তোদের সিলেবাস বুঝিয়ে দিয়েছি। এবার ডাইরেক্টলি ড্রামা নিয়ে কয়েকটা কথা বলবো।
প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে হোয়াই এডওয়ার্ড দ্য সেকেন্ড। একটা অনলাইন ক্লাস নিচ্ছি, পরে কল ব্যাক করছি, ঠিক আছে? বেশ। সেটা হচ্ছে হোয়াই এডওয়ার্ড দ্য সেকেন্ড। এডওয়ার্ড দ্য সেকেন্ড ইজ আ রেনেসন্স টেক্সট, যেটা রেনেসন্স পিরিয়ডে লেখা হয়েছে, ক্রিস্টোফার মার্লোর লেখা। আ ড্রামাটিস্ট who led stormy life, absolutely unique life, অদ্ভুত তার জীবন, তার জীবনের কিছু অংশ আমরা দেখব। স্পাই ছিলেন, বেসিক্যালি পার্ট অফ দ্য ব্রিটিশ এসপিওনেজ সিস্টেম, একজন ব্রিটিশ স্পাই ছিলেন, তাকে মার্ডার করা হয় একটা বারের মধ্যে মারামারি করতে গিয়ে তিনি মারা যান। তিনি আদৌ মারা যান কিনা তাই নিয়ে অনেক ধরনের মিস্ট্রি রয়েছে। মেনি কল্ড হিম as a double identity of William Shakespeare, অনেকে মনে করেন যিনি শেক্সপিয়ার তিনিই মার্লোর মৃত্যুর পরই খুব অদ্ভুতভাবে শেক্সপিয়ারের লেখা ড্রামাগুলো পাবলিশ হতে আরম্ভ করে, এবং মার্লোর যে অন্যান্য ড্রামা তাতে আমরা দেখব সমস্ত অদ্ভুত ক্যারেক্টার, ট্যাম্বারলেন থেকে ডক্টর ফস্টাস, যারা তাদের নিজের অ্যাম্বিশনের জন্য, নিজের জ্ঞান চর্চার জন্য, নিজেদের যে রেনেসন্সের যেটা বেসিক স্পিরিট, আরো চাই, যেরকম ম্যাকবেথ নিজের কিংকে পর্যন্ত মার্ডার করেছে, সেরকম আমরা দেখব যে মার্লোর অন্যান্য চরিত্র এরকম ভয়ঙ্কর অ্যাম্বিশাস। কিন্তু অদ্ভুতভাবে এডওয়ার্ড দ্য সেকেন্ড ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ ড্রামা ফ্রম মার্লোস আদার প্লেস। মার্লোর অন্যান্য নাটকের থেকে এডওয়ার্ড দ্য সেকেন্ড একেবারে আলাদা। ওয়াই? বিকজ হিয়ার ইজ আ কিং হু ইজ ভেরি উইক, হিয়ার ইজ আ কিং হু ইজ এক্সট্রিমলি ইমোশনাল, যে নিজের পার্সোনাল এবং পলিটিক্যাল, রাজনৈতিক এবং ব্যক্তিগত এই দুটো দিক সম্পূর্ণরূপে গুলিয়ে ঘেঁটে করেছেন, এবং তার সেইটারই ট্র্যাজেডি। একজন সত্যিকারের কিং এর কি কি করা উচিত নয়, হোয়াট শুডন্ট বি ডান অ্যাজ আ কিং, কারণ ইউ আর বিয়ারিং দ্য হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়াল রেসপন্সিবিলিটি। সেই কিংডমের হেড তুমি, এবং ইংলিশ কিং মানে বুঝতেই পারছো সেই সময়ে মিডিয়েভাল পিরিয়ডে, দো ইট ইজ কম্পোজড ইন দ্য রেনেসান্স পিরিয়ড, বাট দ্য কিং, যে রাজার কথা বলা হচ্ছে, সেই রাজা হচ্ছে এই এডওয়ার্ড দ্য সেকেন্ড অফ ইংল্যান্ড, যে ইংল্যান্ডের রাজা ছিল ফ্রম 1200, মানে তার জন্ম সময় হচ্ছে 1284 টু 1327, যিনি রাজা ছিলেন, মানে করোনেশন হয়েছিল তার 1308, 1308 সালে রাজা হন, এবং তাকে বেসিক্যালি মার্ডার করা হয়। অনেকে বলে, মানে টেক্সটটাতে দেখানো হচ্ছে যেটা মার্ডার করা হয়, সত্যি তাকে মার্ডার করা হয় at the age of 43 in the year 1327। 19 বছর 20 বছর 1308 থেকে 1327 এই সময়কালে তিনি রাজা ছিলেন। কেউ জয়েন করতে চাইছে? তো এই যে সময়ে, এই যে দিস পার্টিকুলার পিরিয়ড, এই পিরিয়ডে রাজতন্ত্র বা কিংশিপ, অনেকে বলেন what the second is a drama on the irony of kingship। আয়রনি মানে যে রাজার কি পরিহাস, একজন রাজা যেভাবে মারা যেতে পারে, মার্ডার হতে পারে through the conspiracy of his nobles, এবং it's actually a conspiracy hatched by younger Mortimer, an ideal Renaissance character। আমরা দেখবো younger Mortimer কেমন করে এডওয়ার্ড দ্য সেকেন্ডকে মার্ডার করবেন, and it's also the story of an extramarital affair between younger Mortimer and Queen Isabella। Queen Isabella হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ডের স্ত্রী। তাদের কনস্পিরেসির একটা গল্প। It's also a story of the affair between homosexual affair between এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যান্ড গেটস্টন। আমি আগেই বলেছি, এমন একজন রাজা যিনি বারবার গুলিয়ে ফেলছেন তার রাজতন্ত্র এবং তার ব্যক্তিগত অ্যাফেয়ার। সেই সময়ে এখনো আমাদের সমাজে
এই যে অল্টারনেটিভ মোড অফ সেক্সুয়ালিটি, homosexuality, attraction, sexual attraction of a man towards another man was a taboo. Remember, it's occurring in 1300, 1300, আজ থেকে প্রায় 700 বছর আগে, একদম এক্স্যাক্টলি 700 বছর আগে। এখন 2025, এটা হচ্ছে 1307 to 1327, 1327 এ ডিপোজ করা হয়, মারা হয় 1328 এ। ফলে আজ থেকে প্রায় 700 বছর আগের এই হোমোসেক্সুয়াল লাভের গল্প হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড homosexual love. It's also a story of betrayal of the queen and the noble younger Mortimer. At the same time, it's also a story of the failure of a king who has confused between personal and the political. It's also a story of the ambition of younger Mortimer. এডওয়ার্ড দ্য সেকেন্ড, আমি আগেই বলেছি, ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ প্লে, একটু অন্য রকমের প্লে মার্লোর অন্য প্লের থেকে। কারণ এখানে কোনো ট্যাম্বারলেন বা ডক্টর ফস্টার্স বা জু অফ মাল্টার মতো কোনো হিউজলি অ্যাম্বিশিয়াস ক্যারেক্টার যে গোটা পৃথিবী জয় করবে এরকম ক্যারেক্টার নেই। এরকম চরিত্রটা খানিকটা দেখানো হয়েছে ইয়াঙ্গার মর্টিমারের মধ্যে দিয়ে। ফলে এইটা একটা রেনেসান্স প্লেও বটে। রেনেসান্স প্লে কারণ কি, যে এখানে অ্যাম্বিশন, এখানে লাভ, তার সঙ্গে সঙ্গে ম্যাকিয়াভেলিয়ানিজম, আমরা দেখবো কাকে ম্যাকিয়াভেলিয়ানিজম বলে। বিখ্যাত একজন ফিলোসফার, তার নাম হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি, তার লেখা দ্য প্রিন্স বলে একটা বই ছিল। সেখানে তিনি প্রথমবার বলেছিলেন যে একজন সত্যিকারের রাজা বা একজন কিং shouldn't bother much about ethics, about morality, about good and the evil, এইসব নিয়ে তার মাথা কামানো উচিত নয়। রাষ্ট্রযন্ত্রের মতো চলবে। ইটস এ প্র্যাগম্যাটিক ফিলোসফি, ইটস এ প্র্যাকটিক্যাল ফিলোসফি। তার সঙ্গে এথিক্স মরালিটি কোনো সম্পর্ক নেই। তোমার রাজত্ব দরকার হলে তুমি যেমন করে হোক তুমি দখল করবে, বিনা যুদ্ধে নাই দিব সুচাগ্র মেদিনী, যেমন করে হোক তুমি দরকার হলে তোমার প্রতিপক্ষকে মারবে, খুন করবে, ধ্বংস করে দেবে। সেটার সঙ্গে মরালিটির কোনো সম্পর্ক নেই। ইয়াঙ্গার মর্টিমার বা রজার মর্টিমার, এই ক্যারেক্টারটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার। সত্যিকারই ছিলেন থার্ড ব্যারন মর্টিমার অফ দ্য উইগমোর, ফার্স্ট আর্ল অফ দ্য মার্চ, ইংলিশ নোবেলম্যান, পাওয়ারফুল মার্চার লর্ড, যে অনেকগুলো এস্টেট পেয়েছিল সেই সময়। এবং বলা হয় যে এডওয়ার্ড দ্য সেকেন্ডকে তিনি মার্ডার করেছিলেন এবং তার সঙ্গে ইসাবেলার একটা রিলেশনশিপ ডেভেলপ করেছিল। সেই আসল ঐতিহাসিক ইভেন্ট, সেই আসল ঐতিহাসিক ঘটনার একটা ড্রামাটিক অ্যাডাপ্টেশন হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড। সো এডওয়ার্ড দ্য সেকেন্ড ইজ আ হিস্টোরিক্যাল ড্রামাটিক অ্যাডাপ্টেশন, হিস্টোরিক্যাল ড্রামা। সেই সময় ঘটে যাওয়া মধ্যযুগীয় ইংল্যান্ডে ঘটে যাওয়া ঘটনাগুলির একটি মঞ্চে সেটিকে মঞ্চস্থ করেছেন ক্রিস্টোফার মার্লো। প্রায় 20 বছর ধরে ঘটে যাওয়া ঘটনা। এডওয়ার্ড দ্য সেকেন্ড শুরু হচ্ছে উইথ দ্য করোনেশন অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড। করোনেশন মিনস সে কিংশিপ ধরছে, কিংশিপে অভিষেক হচ্ছে তার, তাই তো? অভিষেক করাকে বলা হয় করোনেশন, যেটাকে আমরা বর্তমানে ডেবিউ বলি ক্রিকেটের টার্মিনোলজিতে। এবং শেষ হচ্ছে উইথ দ্য ডেথ অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড। তার মাঝখানে তার 1 বছর আগে তার অ্যাবডিকেশন হচ্ছে। অ্যাবডিকেশন মানে সে তার রাজ সিংহাসন থেকে চ্যুত হচ্ছে এবং তার রাজার মুকুট সে খুলে ফেলছে, তাই তো? তো এই যে প্রায় 20 বছরের ঘটনা বলি অফ এডওয়ার্ড দ্য সেকেন্ডের রেইন, রাজত্ব, REIGN, এই রাজত্ব 20 বছরের, সেটা কেবলমাত্র একটি 3 ঘন্টা বা 4 ঘন্টার 5 অ্যাক্ট প্লের মধ্যে রিপ্রেজেন্ট করেছেন ক্রিস্টোফার মার্লো। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? পরিষ্কার? হ্যাঁ স্যার। এখন অবধি যা বলেছি কিছু কমসইনি, এরকম কিছু আছে? এরকম কিছু নেই? আরেকবার বলুন।
এডওয়ার্ড দ্য সেকেন্ড, আমি আমি এরপরে আবার বলবো, আগে বুঝে নাও যে এডওয়ার্ড দ্য সেকেন্ড ইজ আ মিডিয়েভাল কিং who ruled from 1307 to 1327। এই যে তার 20 বছরের রাজত্বকাল, এর এই রিপ্রেজেন্টেশন অফ 20 ইয়ার্স টাইম, এডওয়ার্ড দ্য সেকেন্ড এটা একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার, সেই হিস্টোরিক্যাল ক্যারেক্টারের রিপ্রেজেন্টেশন এই এডওয়ার্ড দ্য সেকেন্ড যে ড্রামাটার পুরো নাম হচ্ছে দ্য ট্রাবলসাম রেইন and the lamentable death of Edward II, King of England। ট্রাবলসাম রেইন, দেখো পুরো ড্রামাটার টাইটেলের মধ্যে পুরো প্লের গল্পটা নিহিত। আমি গল্পটা এখনো বলিনি, গল্পটা বলবো। ট্রাবলসাম রেইন মানে হচ্ছে মানে একটা এমন একটা সময় যেটার মধ্যে সমস্যা রয়েছে ন্যাচারালি, নোবেল এবং কিং এর মধ্যে যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট এডওয়ার্ড II দেখানো হয়েছে। So troublesome reign and lamentable death, এডওয়ার্ড II এর একটা খুব খারাপ ডেথ হবে এই, এবং মার্ডার করা হবে এডওয়ার্ড II কে। করবে লাইটবর্ন বলে একজন মার্ডারার। আমি যখন ডিটেল ডিসকাশনে যাব সেটা তো বলবোই, ফলে টাইটেলের মধ্যেই এটা প্রতিভাত যে কি করে এডওয়ার্ড II এর ডেথ হবে, lamentable death of Edward II, King of England, with the tragical fall of প্রাউড মর্টিমার। এবং এই যে প্রাউড মানে যার ভয়ঙ্কর নিজের পরিমাণে নিজের প্রতি গর্ব রয়েছে, তার নিজ প্রাউডের আরেকটা বাংলা কি রে বল? প্রাউডের বাংলা অহংকার, গর্ব, গর্ব, অহংকার, অহংবোধ। সো অহংবোধে দীক্ষিত প্রাউড মর্টিমারের যে ট্র্যাজিক্যাল ফল, তার গল্প Edward II, Renaissance drama, written by Christopher Marlowe, and it is one of the earliest English historical play, প্রথম দিককার একটা ঐতিহাসিক ড্রামা, which dramatizes the relationship between King Edward II of England and Gaveston, Piers Gaveston, his sexual partner, তার খুব কাছের বন্ধু, ফ্রেঞ্চ ম্যান। ছোটবেলা থেকে বন্ধুত্ব তৈরি হয়েছে। আমরা দেখবো এডওয়ার্ড দ্য ফার্স্ট তাকে ব্যানিশ করে দেবে, আমি গল্পটা তো পরে বলছি। এডওয়ার্ড দ্য ফার্স্ট তাকে ব্যানিশ করে দেবে এবং এডওয়ার্ড দ্য সেকেন্ড যখন আবার সিংহাসনে উঠবেন তাকে ফেরত নিয়ে আসবে, এবং ফাইনালি ইট উইল এন্ড উইথ দ্য মার্ডার অফ রজার মর্টিমার। ক্রিস্টোফার মার্লো এই যে পুরো গল্পটা অফ দ্য এডওয়ার্ড দ্য সেকেন্ডের কোথা থেকে নিয়েছেন? বিখ্যাত একটি ক্রনিকল থেকে নিয়েছেন। ক্রনিকল মানে হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট। প্রতি বছর ধরে ধরা যাক আমি যদি এখন একটা ক্রনিকল তৈরি করি, আমায় ধরা যাক 2002 সালে কি হয়েছে, 2003 সালে কি হয়েছে গোটা পৃথিবী জুড়ে, 2004-এ কি হয়েছে, এরকম যে ডেসক্রিপশন যদি থাকে সেটা হচ্ছে ক্রনিকল থেকে বলা। ইটস আ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট which detailed about the historical happening, সেই সময়কার ঐতিহাসিক ঘটনাগুলোর ডেসক্রিপশন থাকে। এইটারই ডেসক্রিপশনের হচ্ছে হলিনশেডের ক্রনিকল, হলিনশেডস ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড and Ireland. It's a collaborative work published in several volumes, একটা 1577, একটা 1587। এটা হচ্ছে সোর্স টেক্সট অফ এডওয়ার্ড দ্য সেকেন্ডের উৎস গ্রন্থ বলা যেতে পারে, হলিনশেডের ক্রনিকল। এখান থেকেই মানে এখানে এটা it's a source text of many historical drama, ম্যাকবেথ, সিম্বলিন, কিং লিয়ার, এই প্রতিটা শেক্সপিয়ারের লেখা প্রচুর টেক্সট হলিনশেডের ক্রনিকল থেকে নেওয়া হয়েছে, এবং মার্লোর লেখা এডওয়ার্ড দ্য সেকেন্ডের যে গল্পের মূল কাঠামো সেটাও নেওয়া হয়েছে এই হলিনশেডের ক্রনিকল থেকে। ক্লিয়ার? আমি ধরে নিচ্ছি ক্লিয়ার হয়েছে। আমি গল্পটা এখনো বলিনি, গল্পটা আমি বলবো পুরোটা আরো ডিটেলে। তার আগে আমি যেটা করি একটু অল্প করে মার্লো সম্পর্কে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই, কারণ মার্লোর জীবনটাকে না জানলে, ধরনটাকে না বুঝলে কিন্তু তোমরা এডওয়ার্ড দ্য সেকেন্ড এবং অন্যান্য ড্রামার যে ধরন সেটা তোমরা বুঝতে পারবে না।
কারণ এই একটা ক্যারেক্টার হু ইজ আ কাইন্ড অফ ইটার্নাল রেবেল, ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো জন্ম হচ্ছে প্রবাবলি দেখে নিচ্ছে একবার 1564 1564, শেক্সপিয়ারের জন্মই, মারা যাচ্ছে 1593। The eternal ভালো আছে তো? আর ওই ফার্নিচারের সঙ্গে মিলে যাবে অনেকটা। বেশ, আসলে আমার বাড়িতে রং টং হচ্ছে আর কি, সেই জন্য আমি রঙের মাঝখানে বসে আছি আর কি। বেশ, so why I have called Christopher Marlowe the eternal rebel? Rebel because he rebelled against the contemporary societal conventions. যে বদ্ধমূল ধারণা সোসাইটিতে দীর্ঘদিন ধরে বসে রয়েছে। Remember, Marlowe was a shoemaker's son. জুতো তৈরি করতো। এলিজাবেথেন পিরিয়ডে এরকম একটা লোকের ছেলে ছিল ক্রিস্টোফার মার্লো। From there he started and he became a Cambridge masters, মানে Cambridge graduate, CMBRIDGE, Cambridge graduate। সেই সময় অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটিতে রয়্যাল এবং অ্যারিস্টোক্র্যাটিক ব্যাকগ্রাউন্ড ছাড়া কেউ চান্স পেতই না। সেখানে মার্লো ওই ছোট্ট জায়গা থেকে উঠে এসে শুমেকারের ছেলে হয়ে, জুতো তৈরি করতো তার ছেলে হয়ে, হি বিকেম দেন আ কেমব্রিজ গ্র্যাজুয়েট অ্যান্ড দেন আ রয়্যাল স্পাই। এলিজাবেথান পিরিয়ডে তিনি তার এসপিওনেজ সিস্টেমের পার্ট ছিলেন, স্পাই ছিলেন, রয়্যাল স্পাই ছিলেন। এবং তার যেহেতু হি ওয়াজ আ স্কলার, সেই সময় মাস্টার ডিগ্রি মানে বিরাট ব্যাপার ছিল, সেজন্য তার ড্রামার মধ্যে এই অ্যারিস্টটলের পোয়েটিক্স কেমন করে ড্রামা লিখতে হয় তার যে ইনফ্লুয়েন্স, আমি তোমাদের ক্লাসের মধ্যে বলেছি, পোয়েটিক্স ইজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট ট্রিটিজ অন ড্রামা রিটেন বাই অ্যারিস্টটল। তখনকার দিনের ইউনিভার্সিটিতে সবসময় ক্লাসিক্যাল গ্রিক, ক্লাসিক্যাল ল্যাটিন পড়ানো হতো, ফলে সেই সমস্ত পড়াশোনা করে এসে ক্রিস্টোফার মার্লো ড্রামা লেখেন। এবং সেই জন্য ক্রিস্টোফার মার্লো এবং তার সঙ্গে তার যে ক্লাস অফ ড্রামাটিস্ট, আর অনেক ড্রামাটিস্ট ছিলেন, তাদেরকে বলা হতো ইউনিভার্সিটি উইট। তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে পড়েছো। কাদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইট? যারা সেই সময়ে এলিজাবেথান ইংল্যান্ডে জর্জ পিরি, জন লিলি, ক্রিস্টোফার মার্লো, টমাস কিড, যারা অক্সফোর্ড বা কেমব্রিজ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, অ্যান্ড দে স্টার্টেড রাইটিং ড্রামা। এবং তাদের ড্রামা নিয়মিত পারফর্ম হতো। তাদের ড্রামার মধ্যে যে স্কলারলি ইনফ্লুয়েন্স থাকতো, of Aeschylus, Sophocles, Euripides of the Greek drama and of Aristotle's poetics, এই পুরো ব্যাপারটার জন্য তাদেরকে ইউনিভার্সিটি উইট বলা হতো। শেক্সপিয়ার ওয়াজ নট এ ইউনিভার্সিটি উইট। এবং সেটা একটা বড় কারণ যে শেক্সপিয়ার এবং মার্লোর মধ্যে ড্রামাটিক অনেক স্টাইলের যেরকম মিলও আছে, অমিলও আছে। আমি বলছিলাম অনেকে ক্রিস্টোফার মার্লোকে বলা হয় শেক্সপিয়ারের, মানে শেক্সপিয়ার আর ক্রিস্টোফার মার্লো একই সালে জন্মেছে 1564, কিন্তু মানে মার্লোভিয়ান থিওরি অফ শেক্সপিয়ার বলে একটা থিওরি আছে, যেখানে বলা হতো শেক্সপিয়ার ইজ অ্যাকচুয়ালি মার্লো। তো যাই হোক, কিন্তু মার্লোর জীবন শেষ হয়ে গেছে 1593, এবং তোমরা দেখবে শেক্সপিয়ারের মেজরমোস্ট ড্রামা লেখা হচ্ছে আফটার 1593। অনেকে বলেন তিনি মারা যাননি, আইডেন্টিটি চেঞ্জ করে শেক্সপিয়ার হয়ে যান, কিন্তু এরকম কোনো হিস্টোরিক্যাল এক্সাক্ট এভিডেন্স আমাদের কাছে নেই। তো
এই হচ্ছে ক্রিস্টোফার মার্লোর জীবনের একটা ঝলক। সো মার্লো, ইংলিশ প্লেরাইট, পোয়েট, ট্রান্সলেটর অফ দ্য এলিজাবেথেন ইরা। মার্লো লেখা বেশ কয়েকটা বিখ্যাত বিখ্যাত ড্রামা রয়েছে, যে তুমি যদি দেখো মার্লোর আর্লি লাইফ। ক্রিস্টোফার মার্লো দ্য সেকেন্ড অফ দ্য 9 চিলড্রেন, পভার্টি স্ট্রিকেন বাড়িতে জন্ম, ক্যান্টারবেরিতে শুমেকার জন মার্লো অ্যান্ড হিজ ওয়াইফ ক্যাথরিন, সেখানে তার জন্ম হয় ক্যান্টারবেরিতে। Marlowe's birth was likely to have been a few days before, making him about 2 months older than William Shakespeare. মার্লো কিংস স্কুলে পড়ে, ক্যান্টারবেরিতে স্কলারশিপে, এবং 2 years later he became the very prestigious part of the prestigious institution called Corpus Christi College, Cambridge. কিন্তু তোমরা এখনো কর্পাস ক্রিস্টি কলেজ কেমব্রিজে যাও, আমার স্যার গেছেন, তোমাকে মাথা নিচু করে ঢুকতে হবে, কারণ তার যে মেইন এন্ট্রান্স সেটা 4 ফুটের এন্ট্রান্স। কারণ কি, মানে নলেজ তোমাকে হাম্বল করছে, হিউমিলিটি আনছে, মাথা নিচু করে ঢোকো। কর্পাস ক্রিস্টি কলেজ এরকম একটা মানে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন যেটা তোমাকে হাম্বল হতে শেখায়। সেখানে এরকম অদ্ভুতভাবে একটা অ্যাম্বিশাস এবং প্রাউড লোকের জন্ম হয়, তার নাম ক্রিস্টোফার মার্লো। মার্লো কিন্তু খুবই প্রাউড ছিল, অ্যাম্বিশাস ছিল, কাউকে পাত্তা দিত না, এবং তাই হয়তো তার জীবনের সেই সময়ের এরকম অ্যারিস্টোক্রেটিক একটা ক্লাস বেসড সোসাইটিতে এরকমভাবে হয়তো তার মৃত্যু হয়। এবং সেই সময় আমরা জানি লার্জ স্কেল ভায়োলেন্স চলছে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে গোটা ইউরোপ জুড়ে। স্পাইনে জয়েন করেন মার্লো, হি বিকেম গভর্নমেন্ট স্পাই, এবং এবং তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে যে অদ্ভুতভাবে তার সেক্সুয়ালিটি নিয়ে এক ধরনের প্রশ্ন আসে। অনেকেই বলে মার্লো ওয়াজ হিমসেলফ আ হোমোসেক্সুয়াল, এবং তারপরে তার ডেথ অ্যান্ড দ্য অ্যারেস্ট, খুব অদ্ভুতভাবে তার ডেথ হয়। অনেকে বলে যে মানে বারে মারামারি করতে গিয়ে তার চোখে কেউ স্ট্যাব করে দেয়, আইয়ের মধ্যে স্ট্যাব হয়, এবং সেখান দিয়ে রক্ত বেরিয়ে ড্রেনেজ অফ দ্য ব্লাড হয়ে মার্লোর মৃত্যু ঘটে। দিস ইজ দ্য very tragical and stormy life story of Christopher Marlowe. মার্লো মাস্টার ডিগ্রি নিয়ে তিনি জয়েন করেছিলেন অ্যাডমিরালস কোম্পানিতে, লর্ড অ্যাডমিরাল কোম্পানি। সেই সময় এরকম প্রচুর ড্রামার কোম্পানি ছিল, এমনি কোনো কমার্শিয়াল কোম্পানি নয়। তারা বেসিক্যালি ড্রামা স্টেজ করে বেড়াতো, এবং মাথায় রেখো এলিজাবেথের ইংল্যান্ডে ড্রামা ওয়াজ আ সোশ্যাল ইনস্টিটিউশন, আ ফেমাস সোশ্যাল ইনস্টিটিউশন, এবং মানে প্রচণ্ড পরিমাণে টিকিট বিক্রি হতো। তো সেই সময়ে মার্লো এই ড্রামাটিক কোম্পানিতে জয়েন করে, এবং 30 মে 1593 on a green day in Deptford, Christopher Marlowe sat in the shadowed house of Eleanor Bull, তার বাড়িতে, সারাউন্ডেড বাই 3 men, ইনগ্রাম ফ্রাইজার, নিকোলাস কাইরেস অ্যান্ড রবার্ট পলি। এই 3 জনের হাতেই, অল ওয়ার দ্য এজেন্টস অফ দ্য ওয়াশিংহ্যাম ওয়েব, এই 3 জনের হাতে তার মৃত্যু ঘটে বলে মনে হয় না। সাডেন blaze of anger, Marlowe lunged with Fraser's dagger, but Fraser struck back, fatally wounding him above the eye, এবং death came swift like the final act of the tragedy, এবং তার মৃত্যু ঘটে। তো মার্লো জীবনের ট্র্যাজেডি তো হলো মার্লোর নিজের জীবনের, কিন্তু তিনি সারা জীবনে কিছু বিখ্যাত ড্রামা লিখে গেছেন। তার মধ্যে একটি হচ্ছে ট্যাম্বারলেন, পাবলিশড ইন 1587। ভালো করে খেয়াল করো, একদম শেষে পাবলিশড হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড, শেষের দিকে ইন 1591, স্টেজড হচ্ছে 1592-93। এরপরে ডক্টর ফস্টাস 1586, জু অফ মাল্টা অনেকে বলে 1589, এডওয়ার্ড দ্য সেকেন্ড পাবলিশড ইন 1591, The Massacre of Paris, The Massacre at Paris 1592, and Dido, the Queen of Carthage 1593.
বেশ, তাহলে রোববার দেখা হবে। রোববার দেখা হবে। হ্যাঁ বলুন, কি আর কি আছে? ও জামালপুর থেকে আসছেন, আসুন আসুন আসুন। ও তাহলে আপনি এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পারিনি আপনাকে। হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, দেবু বাবু তাই তো? দেবুদা, হ্যাঁ চিনতে পেরেছি। হ্যাঁ ওপরে যান, ওপরে চলে যান, মা বসে আছে। আচ্ছা আসার কথা ছিল? ও আচ্ছা আচ্ছা। বেশ, সো এই হচ্ছে these are the six major dramas of Christopher Marlowe: Tamburlaine, Dr. Faustus, Jew of Malta, Edward II, The Massacre at Paris. আমি অল্প করে আমি এই অংশটা একটু অল্প করে বলে দিই, কারণ দিলে তোরা এডওয়ার্ড দ্য সেকেন্ডকে লোকেট করতে পারবি ঠিক কোন জায়গাতে এডওয়ার্ড দ্য সেকেন্ড রয়েছে এবং কেন এডওয়ার্ড দ্য সেকেন্ড অন্যান্য ড্রামার থেকে ডিফারেন্ট 2 মিনিটে একটু বলে দিই। দেখ, ট্যাম্বারলেন কাকে বোঝাচ্ছে তোরা কি বুঝতে পারছিস? ট্যাম্বারলেন দ্য গ্রেট। তোরা ইতিহাসে পড়েছিস ট্যাম্বারলেনের কথা, এখানে বোঝানো হচ্ছে তৈমুর লংকে। ট্যাম্বারলেন, তৈমুর লং কে ছিল? সেন্ট্রাল এশিয়ার বিখ্যাত এম্পায়ার তিমুর, টার্কো-মঙ্গল কনকারার, যে বেসিক্যালি বাবরের মায়ের দিক থেকে, বাবার দিক থেকে ছিল হচ্ছে চেঙ্গিস খান, আর মায়ের দিক থেকে মনে হচ্ছে ট্যাম্বারলেন। তো আফগানিস্তান, ইরান এবং সেন্ট্রাল এশিয়ার ফার্স্ট রুলার ছিল এই তিমুরিড ডায়নাস্টির লোক ছিল তৈমুর লং, 1320 থেকে 1405। মাথায় রাখতে হবে এই ট্যাম্বারলেনের কথা অ্যাকচুয়ালি মার্লোর তো শোনার কথা নয়, বিকজ মার্লো ওয়াজ born and brought up in the British England, in London, in Canterbury. কিন্তু অ্যাজ এ স্কলার, যেহেতু মার্লো অক্সফোর্ড এবং কেমব্রিজে পড়েছে, তো তিনি ট্যাম্বারলেনের কথা পড়েছেন হিস্ট্রি বইতে। তখন হিস্ট্রি অফকোর্স টেক্সট হিসেবে বা পাঠের মানে 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 তার পড়াশোনার সিলেবাসের পার্ট ছিল। এবং এই ট্যাম্বারলেন যে গল্পটা, এটা হচ্ছে কেমন করে একটা সাধারণ মানুষ, কেমন করে একটা অর্ডিনারি হিউম্যান বিইং becomes an extraordinary human being and goes on in controlling the entire world, how he became the emperor of the world. ঠিক আছে, এর অর্থাৎ ক্রিস্টোফার মার্লোর টেক্সটের মধ্যে আমরা যদি একটু ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, আমরা দেখব একটা ত্রিভুজের গল্প। কিসের গল্প? একটা ত্রিভুজের গল্প। এই গুস্টাভ ফ্রেটাগের লেখা একটা বিখ্যাত পিরামিড রয়েছে না, ফ্রেট্যাগস পিরামিড বলে, ড্রামাটিক অ্যাকশনের গল্প, যে কেমন করে ড্রামা শুরু হচ্ছে, এক্সপোজিশন, তারপরে ক্লাইম্যাক্স, এখানে ক্লাইম্যাক্স, এটা এক্সপোজিশন, আর এটা হচ্ছে ডিনুমো, DENOUEMENT, বা শেষ। এইরকমই মার্লোভিয়ান প্রোটাগনিস্টের জীবন, মার্লোভিয়ান প্রোটাগনিস্ট, তার জীবনটা এরকম শুরু হচ্ছে একেবারে সাধারণ একটা অর্ডিনারি জায়গা থেকে, আস্তে 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 বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে এবং শেষ হচ্ছে একটা অত্যন্ত খারাপ ভাবে। শেষ হচ্ছে কি দিয়ে? শেষ হচ্ছে তার একেবারে সম্পূর্ণ পতন দিয়ে। আমরা সেটা আমরা সেটা ডক্টর ফস্টাসের ক্ষেত্রেও দেখব,
ডক্টর ফস্টাসের গল্পটা কিরকম? ডক্টর ফস্টাস he will gain knowledge from all spheres of life, be it chemistry, be it biology, be it history, be it classical grammar. তারপরে তার মনে হবে সে এখনো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেজন্য সে ব্ল্যাক ম্যাজিক শিখবে বা নেক্রোম্যান্সি শিখবে। সে ব্ল্যাক ম্যাজিক শিখলো, নেক্রোম্যান্সি শিখলো এবং তার পতন শুরু হলো। সে he enters into a contact with the great Mephistopheles, শয়তান মেফিস্টোফিলিস। কি কন্ট্যাক্ট হবে তার, বা সেটানের সঙ্গে তার কন্ট্যাক্ট হবে। কি কন্ট্যাক্ট হবে? যে he will enjoy 24 years of voluptuous pleasure, 24 বছর অ্যাবসলিউট প্লেজারের মধ্যে থাকবে, after the expiry of which his soul will be taken into hell. তার যে আত্মা সেটা নিয়ে যাওয়া হবে কোথায়? তার আত্মাটা নিয়ে যাওয়া হবে হেলে, নরকে। এবং যে কোনো মার্লোভিয়ান প্রোটাগনিস্টই এইরকম একটা অদ্ভুত ধরনের মরাল কম্প্রোমাইজের মধ্যে যাবে। মরাল কম্প্রোমাইজ, তার নিজস্ব এথিক্যাল সিস্টেম বা মরালিটিকে সে নিজের অ্যাম্বিশনের জন্য, তার জন্য সে সারেন্ডার করবে। আরো বড় হব, তার জন্য সে মরাল কম্প্রোমাইজ যাবে, নিজস্ব মরালিটির সিস্টেমকে স্যাক্রিফাইস করবে, গুড এন্ড ইভিলকে, তার কনসেপশন অফ গুড এন্ড ইভিলকে সারেন্ডার করবে। অ্যান্ড পারহ্যাপস সামওয়ান, যদিও মার্লো ওয়াজ হিমসেলফ অ্যান এথেইস্ট, হি ওয়াজ হিমসেলফ অ্যান এথেইস্ট, তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না, কিন্তু কেউ যেন এই ওপরে বসে এই পুরো একটা সর্বশক্তিমান ঈশ্বর বা একটা ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ার, সাম omnipotent গড অর মেশিনারি, কেউ যেন ওপরে বসে এই চরিত্রগুলোর, সেটা জু অফ মলটাকে কড়াইতে ভাজা হবে, জু অফ মলটাকে আমরা দেখবো একটা কলড্রনের মধ্যে, লাস্টে তিনি পড়ে গিয়ে তার মৃত্যু করবে। ডক্টর ফস্টাসেরও তাই, তার মেফিস্টোফেলিস আসবে 24 বছর বাদে, তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দেবে, করে তার আত্মাকে নিয়ে চলে যাবে হেলে। ট্যাম্বারলিনের ক্ষেত্রেও তাই, তার পতন ঘটবে। বিরাট বড় টিমুরিড ডাইনাস্টি, he was only the son of a shepherd, একজন শেফার্ডের সান থেকে became the king of the world, এবং তার পতন ঘটবে। ফলে যে কোনো ক্রিস্টোফার মার্লোভিয়ান প্রোটাগনিস্ট বলতে আমরা বোঝাই যে তার উত্থান এবং তার পতন। খুব খারাপভাবে পতন হয়। ক্রিস্টোফার মার্লোর এই প্রোটাগনিস্টদের নিয়ে একটা বিখ্যাত বই রয়েছে, হ্যারি লেভিনের লেখা, হ্যারি লেভিনস দ্য ওভাররিচার, RECHER, ওভাররিচার। ক্রিস্টোফার মার্লোর প্রোটাগনিস্টদের সবথেকে বেস্ট ডেসক্রাইব করে দ্য টাইটেল অফ দিস বুক, ওভাররিচ। নিজেকে ওভাররিচ করছে। এই বইয়ের আমাদের সময় একটা, বইটা আমরা লাইব্রেরি থেকে যখন তুলতাম, একটা কাভার ছিল, সেই কাভারে একটা সিঁড়ির ছবি থাকতো, স্টেয়ারকেস, এবং একটা পায়ের ছবি থাকতো, পিকচার অফ দ্য ফুট, এবং লাস্টের যে স্টেয়ারকেসটা ওয়াজ মিসিং, মানে এইখানে যেখানে পাটা পড়ছে সেটা একটা গভীর গহ্বর, এবং পতন ঘটবেই এই ধরনের প্রোটাগনিস্টদের। হ্যারি লেভিনের লেখা বিখ্যাত বই দ্য ওভাররিচার। একবার দেখিয়ে দিই বইটা। Study of Christopher Marlowe's age, The Overreacher, by Harry Levin, The Study of Christopher Marlowe। এখন দেখাচ্ছে সেটানের যে ফল, সেরকম একটা কেমন করে তার পতন ঘটছে। The Overreacher by Christopher Marlowe, খুবই বিখ্যাত, সব বাই হ্যারি লেভিন। তো প্রতিটা ক্যারেক্টারকে এই ওভাররিচার বলে ডিসক্রাইব করে যেতে পারে, নিজেদেরকে পেরিয়ে রিচ করতে চাইছে। বল, বুঝতে পেরেছিস? তার প্রতিটা প্রোটাগনিস্ট, বিট এডওয়ার্ড দ্য সেকেন্ড, একমাত্র এর মধ্যে
এক্সেপশন হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড। কারণটা কি? কারণ এডওয়ার্ড দ্য সেকেন্ড একটা উইক কিং এর গল্প। রাদার এই ড্রামার মধ্যে যদি কেউ ম্যাকিয়াভেলিয়ান এলিমেন্ট থেকে থাকে, সে হচ্ছে ইয়াঙ্গার মর্টিমার। আমরা পরের ক্লাসে ভালো করে এই এডওয়ার্ড দ্য সেকেন্ডের যে সামারি সেটা করব এবং ড্রামাটিক টেক্সটের মধ্যে যাব, কোন কোন চরিত্র আছে তার দিকে তাকাবো। আজকের ক্লাসে আমরা সিলেবাস স্ট্রাকচারটা পুরো জানলাম, the entire কি কি পড়তে হবে, the entire syllabus structure, the syllabus distribution, of course, thank you. আমরা জানলাম about the life of Christopher Marlowe, আমরা জানলাম about the other dramas of Christopher Marlowe, Tamerlane, Dr. Faustus, Jew of Malta, Dido the Queen of Carthage. আমরা ইউনিভার্সিটি উইট সম্পর্কে জানলাম, রবার্ট গ্রিন, টমাস ন্যাশে, জর্জ পিলি, এরা হচ্ছে সবাই ইউনিভার্সিটি উইট, যারা মার্লোর মতোই অক্সফোর্ড কেমব্রিজের ছাত্র ছিল, মার্লো কেমব্রিজের ছাত্র ছিল। আর আজকের ক্লাসে আমরা জানলাম এডওয়ার্ড দ্য সেকেন্ডের বেসিক স্টোরি লাইন, স্টোরি অফ এ উইক মিডিয়েভাল কিং হু রুলড ফ্রম 1307 to 1327, who has a homosexual affair with Gaveston. তার ওয়াইফ তাকে বিট্রে করবে, কুইন ইসাবেলা, কুইন ইসাবেলার সঙ্গে একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার হবে ইয়াঙ্গার মর্টিমারের, এবং এই গল্প শেষ হবে উইথ এডওয়ার্ড দ্য থার্ড, এডওয়ার্ড দ্য সেকেন্ডের ছেলে, এডওয়ার্ড দ্য সেকেন্ডের বাবার নাম এডওয়ার্ড দ্য ফার্স্ট, এডওয়ার্ড দ্য সেকেন্ড, দেন এডওয়ার্ড দ্য থার্ড। সে রাজা হবে এবং রাজা হয়ে সে তার মাকে শাস্তি দেবে এবং ইয়াঙ্গার মর্টিমারকে সে মারবে, অর্ডার দেবে মার্ডারের, এক্সিকিউট করবে, এবং এইভাবে যে কোনো ট্র্যাজেডি শেষ হয় উইথ দ্য রেস্টোরেশন অফ দ্য অর্ডার। নতুন করে কেমন করে নতুন করে আবার স্থাপনা হচ্ছে অর্ডারে, মানে একটা ডিসঅর্ডার থেকে কেমন করে অর্ডার হচ্ছে তার গল্প একটা ট্র্যাজেডির মধ্যে বলা হয়, এবং সেটাই এডওয়ার্ড দ্য সেকেন্ডের মধ্যে আমরা ফাইনালি দেখবো। প্রথমে অর্ডার, ডিসঅর্ডার, দেন এগেন অর্ডার। যদিও গল্পটা শুরু হচ্ছে ইন কিওস অ্যান্ড অর্ডার, এই এডওয়ার্ড দ্য সেকেন্ড, কারণ এডওয়ার্ড দ্য সেকেন্ড রাজা হচ্ছে এবং হয়েই ডেকে নিচ্ছে গেভস্টনকে, বলছে আমি তোমার সঙ্গে সময় কাটাবো, এবং সেখানে between the tension between the nobleman and the king, তাই নিয়েই গল্পের সূচনা হচ্ছে। বল, যেগুলো পড়লি আজকে, যেগুলো পড়ালাম, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, মোটামুটি হলো। এর পরের ক্লাসে মোটামুটি হলো, কারণ গল্পটা হয়তো এখনো পরিষ্কার হয়ে যাচ্ছে না। এর পরের ক্লাসে আমি পুরো গল্পটা বলবো, তখন ধরতে পারবি পুরোটা। বুঝতে পেরেছিস? স্যার। বেশ, বল, আর কারো কোনো প্রশ্ন আছে এই টেক্সট নিয়ে? এনি কোয়েশ্চেন যেটা আজকে পড়ালাম তার উপরে? নেই নাকি? না স্যার, আপাতত কোনো কোশ্চেন নেই।